আমি আলোর দিকে দৃষ্টি স্থির রেখে আস্তে আস্তে এগোতে লাগলাম। বোধহয় 10-12 পা এগোলেই আলো স্পর্শ করতে পারি। এমন সময় আলো অদৃশ্য হলো। যে মুহূর্তে আলো অদৃশ্য হলো সেই মুহূর্তে কেন জানি না আমার সারা শরীর কেঁপে উঠল। ঠিক সেই সময় স্পষ্ট শুনলাম সাহেব সুলভ গম্ভীর কণ্ঠে কে যেন বলল, গুড ইভিনিং বাবু। আমি মন্ত্রমুগ্ধের মতো দাঁড়িয়ে রইলাম। কাউকে দেখতে পেলাম না। সাহসে ভর করে কথা বলতে গেলাম, গলা থেকে কোনো শব্দ বেরোলো না। একটা অব্যক্ত আওয়াজ বেরোলো মাত্র। হাই, আমি আরজে অর্ণব। আজ কাহনে আপনাদের জন্য থাকছে একটি ক্লাসিক ভূতের গল্প। লেখক যোগেন্দ্র কুমার চট্টোপাধ্যায় সম্বন্ধে যতটুকু জানা যায়, তিনি 1867 সালে হুগলি জেলার চন্দননগরে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম ছিল ইন্দ্র কুমার চট্টোপাধ্যায়। 1887 সালে প্রবেশিকা পরীক্ষায় তিনি উত্তীর্ণ হন এবং হুগলি কলেজে পড়াশুনো করেন। একটা সময়ের পর কেরানির চাকরি ছেড়ে দিয়ে হিতবাদী পত্রিকার সহ সম্পাদক হিসেবে যোগদান করেন। এছাড়াও বঙ্গবন্ধু পত্রিকারও তিনি সম্পাদক ছিলেন। কাহনের আজকের নিবেদন যোগেন্দ্র কুমার চট্টোপাধ্যায় রচিত গাঢ় ভূত। গল্প পাঠে সৌমক, অর্ণব, সুদীপ্ত, অভিষেক, অরিজিৎ, তমজিৎ এবং অপরূপা। আবহ ও সমগ্র পরিচালনা আমি আরজে অর্ণব। গল্প যদি ভালো লাগে প্লিজ গল্পে একটা লাইক করে দেবেন এবং কাহনে একটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন কাইন্ডলি। শুরু হচ্ছে যোগেন্দ্র কুমার চট্টোপাধ্যায় রচিত গল্প গাঢ় ভূত। শনিবার বিকেল 4টের সময় অফিস থেকে বাসায় ফিরে এসে ধুলোমাখা আলপাকার চাপকানটা সবে খুলে রাখছি, এমন সময় প্রভাস কুমার এসে বলল, ঠাকুরদা, আজ একটা জায়গায় যাবেন? বলে রাখি আমার বয়স খুব বেশি নয়, মানে বাস্তবিক আমি ঠাকুরদা নই। তবে কলকাতার একটা স্টুডেন্ট মেসে বা ছাত্রাবাসে শিং ভেঙে বাছুরের দলে ঢুকেছিলাম বলে মেসের সমস্ত যুবকেরা আমাকে আদর করে ঠাকুরদাদা বলে সম্বোধন করত। জুতোগুলো পা থেকে খুলতে খুলতে আমি বললাম, যদি খাবারের নিমন্ত্রণ হয় তাহলে এখনই যেতে রাজি আছি, আর যদি অন্য কিছু হয় তাহলে পরে ভেবে দেখব। এই বলে আমার কাঠের তক্তপোষের নিচ থেকে একটা গাঢ় এবং স্বল্প ভেজা একটা গামছা বের করে ঘরের বাইরে গিয়ে গা হাত পায়ে জল দিলাম। এরই মাঝে প্রভাত কুমার আমার জন্য তামাক সাজল। বাড়িতে প্রবেশ করে এক হাতে পাখা আর আরেক হাতে হুঁকা নিয়ে বসেছিলাম, এমন সময় বাসার ঝি একটা বাটির ভেতর শাল পাতার ঠোঙা শুদ্ধ 4 পয়সার খাবার ও 1 গ্লাস জল এনে তক্তপোষে রাখল। আমি খাবার খেয়ে আমার চাপকানের পকেট থেকে একটা পানের ডিবে বের করে সেখান থেকে একটা পান মুখে নিয়ে প্রভাসকে জিজ্ঞাসা করলাম, কোথায় যেতে হবে? এসে বলছি। এই বলে প্রভাস আমার ঘর থেকে বেরিয়ে গেল। আমি আপন মনে ধূমপান করতে করতে ভাবলাম, ছেলেগুলো হয়তো আজ থিয়েটারে যাবে, সেই জন্যই আমাকে এত খাতির করছে। অবশ্য আমাকে খাতির করবার আরেকটা কারণও ছিল। আমি তাদের ঠাকুরদা না হলেও কিছুটা অভিভাবক জাতীয় ছিলাম। তারা আমার সামনে একে অপরের সাথে ইয়ার্কি মারত ঠিকই, কিন্তু আমি তাদেরকে উচ্ছৃঙ্খল বা পড়াশোনায় অমনোযোগী হতে দিতাম না। 3-4 মিনিট পরে প্রভাস, সনদ, চারু, ধরেন এরা একটা ইংরেজি খবরের কাগজ নিয়ে আমার ঘরে প্রবেশ করল। এসেই কাগজে নীল পেন্সিলে দাগ দেওয়া একটা অংশ আমাকে পড়তে দিল। কাগজটা উল্টে দেখলাম 10ই সেপ্টেম্বর তারিখে স্টেটসম্যান। যে দিনের কথা বলছি সেদিন ছিল 13ই সেপ্টেম্বর, সুতরাং কাগজটা 3 দিনের পুরনো। চিহ্নিত অংশের ওপর লেখা আছে দ্য চন্দননগর ঘোস্ট স্টোরি। যা পড়লাম তার অর্থ এই যে চন্দননগর স্টেশনের উত্তর দিক থেকে ডিস্ট্যান্স সিগন্যালের কাছে একটা ভূত রাত্রে আলো দেখায়। অনেকে এই আলো দেখেছেন, লেখক মহাশয়ও নিজের চোখে এই আলো দেখেছেন। প্রবাদ এইরকম যে প্রথম রেল খোলবার সময় একজন গার্ড সাহেব এই ডিস্ট্যান্স সিগন্যালের কাছে মারা যায়, সেই ভূত হয়ে আলো দেখায়। আলোর কাছাকাছি হলে আলো বা আলোকে ধরে রেখেছে
তাকে দেখতে পাওয়া যায় না। বাসার ছেলেরা খেপেছে, আজ তারা ভূত দেখতে যাবে। আমার অনুমতি এবং সঙ্গ তারা প্রার্থনা করে। আমার নিজের বিষয়ে একটু বলে রাখি, আমি শ্রী হীরালাল মিত্র। হ্যাঁ, ভূত মানি, কিন্তু ভূতকে ভয় করি না। কথাটা অহংকার নয়, কিন্তু কেন জানি না ভূতের অস্তিত্বে বিশ্বাস থাকলেও ভূতের ভয় আমার বিন্দুমাত্র নেই। আমাদের মেসে 3-4 জন মেডিকেল কলেজের ছাত্র ছিল। তারা মরা কাটে, মরার হাড় নিয়ে নাড়াচাড়া করে, এবং অসংখ্য ভূত যেখানে রয়েছে সেই জায়গায় মানে হাসপাতালে তারা রাত্রিবাস করে। সেই জন্য তারাও ভূত মানত না। তারা আমার কাছে ভূতের গল্প শুনে হেসে উঠত এবং আমার সেসব কথা কল্পনাপ্রসূত বা অতিরঞ্জিত বলে অগ্রাহ্য করত। জ্যামিতির বিন্দু কল্পনা করে তার উপর এত বড় একটা অঙ্কশাস্ত্র তারা গঠন করতে পারে, কিন্তু ভূতের অস্তিত্ব স্বীকার করে জগতের কত দুর্বোধ্য রহস্য মীমাংসা করতে তারা রাজি নয়। সেখানে তারা নানা রকম বৈজ্ঞানিক ব্যাখ্যা আবিষ্কার করে অল্প একটু আত্মপ্রসাদ লাভ করে। স্নায়বিক বিকার এবং দৃষ্টিভ্রম, এই দুটো কথা বলে জগতের অর্ধেক ভূতকে তো তাড়িয়েই দেওয়া হয়েছে। আমি ভাবতাম কখনো কোনো সুযোগ হলে এদেরকে ভূত দেখাতে হবে। আমি প্রতি শনিবার বাড়ি যেতাম না, বেতন পেলে মাসে একবার করে বাড়ি যেতাম। সেজন্য আজ মনে করলাম আজ একবার ভৌতিক ব্যাপারটা দেখে আসি। কিন্তু ওদের বললাম, আজ থাক, শনিবারে রাত্রি বারটা ভালো নয়। আমার আপত্তি শুনে সকলে একেবারে হো হো করে উচ্চ স্বরে হেসে উঠল। বলল, ঠাকুরদা একদিন মরা ভূতের গল্প করতেন, আজ জীবন্ত ভূতের কথায় ভয় পেয়েছেন। তা হবে না, আজ ঠাকুরদাকে নিয়ে যেতেই হবে। আমরা ভূতের ভাষা বুঝি না, আজ আপনাকে আমাদের ইন্টারপ্রেটার হতে হবে। আমার যাবার ইচ্ছে ছিল, কিন্তু তাদের সঙ্গে একটু রঙ্গ তামাশা করছিলাম। অবশেষে আমাদের যাওয়াই ঠিক হলো। রান্নার লোককে ডেকে সকাল সকাল খাবারের ব্যবস্থা করতে বললাম। ছেলেরা ভূত ধরবার বন্দোবস্ত করতে লাগলো। বর্ষাকাল, তাই সকলেই ছাতা নিল। কারো কাছে লাঠি ছিল না, তবে 2-1 কাছে সরু স্টিক ছিল, কিন্তু সেটা ভূত ধরবার জন্য খুব একটা মজবুত নয়। ডাক্তারি ছাত্ররা গোপনে ছুরি নিল। মনে হয় তারা ভেবেছিল যে ভূত তাদের কাছে হাত পা নেড়ে শুয়ে থাকবে, আর তারা অবাধে তাদের অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে ছুরি চালিয়ে তাদের স্বরূপ আবিষ্কার করবে। একজন অপেরা গ্লাস সঙ্গে নিল। আমাকে বলল, ঠাকুরদা, ভূত ধরবার জন্য কোনো যন্ত্র নেবেন না? আমি বললাম, যন্ত্র আমার সঙ্গেই আছে। সনত কুমার বলল, কি যন্ত্র? হ্যাঁ, কি যন্ত্র? বিশ্বাস, একাগ্রতা এবং ইচ্ছাশক্তি। আমার কথা শুনে তারা আবার জোরে হেসে উঠে বলল, মানে ঠাকুরদার বুজরুকিটুকু খুব আছে দেখছি। 7:30টার ট্রেনে যাব বলে সকলে বেরিয়েছিলাম। হাবড়া স্টেশনে প্রবেশ করা মাত্র 7:30টায় গাড়ি ছেড়ে দিল। আমরা অগত্যা আবার 1 ঘন্টা অপেক্ষা করতে বাধ্য হলাম। এই 1 ঘন্টা কেবল ভূতের গল্প নিয়ে হাস্য পরিহাস চলতে লাগলো। যথাসময়ে গাড়ি ছাড়ল। আমরা সেকেন্ড ক্লাসে উঠলাম। দলে আমরা 7 জন ছিলাম। আরও 5-7 জন অফিসের বাবু ওই সেকেন্ড ক্লাসেই ছিলেন। বালি থেকে একজন একজন করে কমতে কমতে শ্রীরামপুরে পৌঁছানোর পর দেখলাম মাত্র একজনই রয়েছেন ট্রেনে। তাকে জিজ্ঞেস করলাম, মশাই কোথায় যাবেন? আগে চন্দননগর। আচ্ছা, এই স্টেশনে ভৌতিক ব্যাপারের কথা কিছু জানেন নাকি? আগে নিজে বিশেষ কিছুই জানি না, তবে গুজব তো নানা রকমের শুনতে পাই। এই তো কাল না পরশু একখানা মালগাড়ি দাঁড় করিয়েছিল। তিনি আর কিছু জানেন না। আমরাও এই ক্লান্ত কেরানি বাবুটিকে অধিক বিরক্ত করা যুক্তিসঙ্গত বলে মনে করলাম না। 9:30টার সময় আমরা চন্দননগরে উপস্থিত হলাম। সেই বাবুটি এবং 3য় শ্রেণী থেকে আরও 10-12 জন অফিসের বাবু গাড়ি থেকে নেমেছিলেন। গাড়িটা প্রায় খালি হয়ে গেল। এই গাড়িটা হুগলি পর্যন্ত যাবে, সুতরাং হুগলির 10-15 জন আরোহী গাড়ির মধ্যেই রইলেন। আমরা যখন গাড়ি থেকে নামলাম তখন বৃষ্টি পড়ছিল। আমাদের সহযাত্রী কিরানিবাবুর বাড়ি থেকে একজন চাকর লণ্ঠন নিয়ে স্টেশনে উপস্থিত ছিল। মনিবকে দেখে তাড়াতাড়ি তার হাত থেকে কেরিয়ার ব্যাগ এবং পুঁটুলি নিয়ে আগে আগে পথ দেখিয়ে নিয়ে গেল। সকলে চলে যাওয়ার পর আমরা টিকিটবাবুকে টিকিট দিয়ে প্ল্যাটফর্মে দাঁড়ালাম।
গাড়িটা স্টেশন ত্যাগ করে চলে গেলে আমরাও টিকিটবাবুর লণ্ঠনের সাহায্যে রেল লাইন পার হয়ে পূর্ব দিকের প্ল্যাটফর্মে হাজির হলাম। মনে করলাম একবার স্টেশন মাস্টারের সঙ্গে দেখা করে কিছু সন্ধান নেওয়া যাক। স্টেশন মাস্টারের অফিসে মাস্টারবাবু বসেছিলেন। আমরা তার ঘরে প্রবেশ করলে তিনি এতজন লোককে একসাথে দেখে অভ্যর্থনা করে বললেন, আরে আসুন 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 আসুন, বসুন। তা কিছু প্রয়োজন আছে? তার ভদ্রতায় আমরা খুব আপ্যায়িত হলাম। বললাম, না, খুব প্রয়োজন কিছু নয়, আমরা কলকাতা থেকে ভূত দেখতে এসেছি। তিনি হেসে বললেন, তা আপনাদের শখ তো মন্দ নয়। এই দারুণ বর্ষায় কলকাতা থেকে ভূত দেখতে এসেছেন। তা হয়তো আজ দেখতে পাবেন না। কাল 2 জন সাহেব এবং 10-12 জন মারোয়াড়ি ভদ্রলোক এসে ফিরে গেছেন। কাল কিন্তু ভূত দেখা দেয়নি। প্রভা সাগ্রহে জিজ্ঞেস করল, ব্যাপারটা কি সত্যি? কোন ব্যাপারটা? আলোটা না ভূতটা? ভূতটাই। হ্যাঁ, আলোটা সত্যি, আমি দেখেছি, আর স্টেশনের স্টাফেরা সকলেই দেখেছে। কিন্তু সেটা ভূত কিনা সে আপনারাও যেরকম জানেন, আমিও তেমনি জানি। তবে গল্প গুজব নানা রকম শুনতে পাই, তা সেসব বাজে কথা। আমরা মাস্টারবাবুর সাথে বাইরে এসে দাঁড়ালাম। তিনি প্ল্যাটফর্মে এসে উত্তর দিকে আঙুল নির্দেশ করে বললেন, ওই ওই যে ভূত দেখুন। আমরা সবাই মহা কৌতূহলী হয়ে উত্তর দিকে ডিস্টেন্স সিগন্যালের দিকে তাকিয়ে দেখলাম লাইনের ধারে একটা বেশ উজ্জ্বল আলো জ্বলছে। ওপরে সিগন্যালের মাথায় নক্ষত্রের মতো 2টা আলো জ্বলছে। আমরা জিজ্ঞাসা করলাম, কোন আলো, নিচেরটা না উপরেরটা? উপরে তো সিগন্যালের আলো, নিচের আলো আমরা জ্বালিনি। প্রতিদিন থাকেও না, আর সারা রাতও থাকে না, হয়তো এক্ষুনি গায়েব হয়ে যাবে। এখান থেকে ওই আলো কত দূর? তা অনেকটা, প্রায় 1/2 মাইল হবে। কেন, আপনি যাবেন নাকি? হ্যাঁ, ইচ্ছে হচ্ছে। আরে মশাই, আপনি পাগল হয়েছেন? এই মুষলধারে বৃষ্টি পড়ছে, তাছাড়া লাইনে ভয়ানক সাপের ভয়। বর্ষাকালে প্রায় প্রতিদিন গাড়ির চাকায় সাপ কাটা যায়। ভূতের হাতে পড়বার আগেই সাপের মুখে পড়া সম্ভব। আপনি হয়তো ভিজতে ভিজতে অর্ধেক পথ যাবেন, আর হয়তো আলোটাই গায়েব হয়ে যাবে। এমন সময় আমরা দেখতে পেলাম সেই নিচের আলোটা লাইনের ধার ছেড়ে লাইনের ঠিক মাঝখানে এসে দাঁড়ালো। আমি আরও উৎসুক হয়ে পড়লাম। দেখলাম স্টেশন মাস্টার মশাই ভদ্রতার খাতিরে আমাদেরকে এই বিপদসংকুল জায়গায় যেতে দেবেন না। অথচ আমরা যাব বলেই তো কলকাতা থেকে এসেছি। বড় মুশকিলে পড়লাম। তিনি অনুমতি না দিলে আমরা লাইনের ধার দিয়ে যেতে পারি না, সেটা বেআইনি কাজ। আমার মনে পড়ল, যেখানে আলোটা দেখা যায় সেখানে একটা সাঁকো আছে। যদি স্টেশনের বাইরে দিয়ে ফরাসডাঙ্গার গড়ের ধারে ধারে সেই সাঁকোর কাছে যাওয়া যায়, তাহলে সাপে কামড়ানোর ভয়ও থাকে না এবং একেবারে ওই সিগন্যালের কাছে যাওয়া যায়। কিন্তু সকলে দল বেঁধে যাওয়া যাবে না। এই সব রহস্য একা দেখতে যাওয়া ভালো। আর তাছাড়া বিপদসংকুল জায়গায় এই ভদ্রলোকের ছেলেগুলোকে কেন নিয়ে যাব? মনে মনে একা যাওয়ার সংকল্পটাই বহাল রাখলাম। বাচ্চা ছেলেগুলিকে বললাম, মাস্টারবাবু যেটা বলছেন খুব একটা খারাপ কথা নয়, ছেড়ে দাও। আর ওখানে গিয়ে কাজ নেই, কোথায় কি সাপের মুখে পড়বো, তার চেয়ে এখান থেকেই ভূত দেখে ফিরে যাওয়া যাক। আমার প্রস্তাবে সবাই একে একে সম্মত হলো। ডাক্তারি ছাত্ররা তো আগে সন্তুষ্ট হলো, কারণ ভূতের ভয়ের চেয়ে বৃষ্টিতে ভিজে সর্দিতে ভুগবার ভয় তাদের বেশি। অবশেষে সিদ্ধান্ত হলো যে বৃষ্টি কমলে এবং জ্যোৎস্না উঠলে একজন খালাসি, 2টো লণ্ঠন এবং লাঠি সোটা নিয়ে সবাই মিলে ভূত দেখতে যাওয়া হবে। প্রথমেই বলেছি, আমার ইচ্ছে ছিল না যে এই যুবকেরা এই সর্পসংকুল জায়গায় ভিজতে ভিজতে যায়। যদি কোনো দুর্ঘটনা ঘটে তাহলে আমাকেই দোষী হতে হবে, কারণ আমি এদের থেকে বয়সে বড়। বাসা থেকে বের হবার সময় সাপের ভয়ের কথাটা মাথায় আসেনি। কলকাতায় বাস করে অন্ধকার রাত্রি ও সাপের ভয়ের কথা একরকম ভুলেই গেছিলাম। স্টেশন মাস্টারের অনুগ্রহে আমরা 2nd ক্লাস ওয়েটিং রুমের জায়গা পেলাম। স্টেশন মাস্টারের নিকটবর্তী ফরাসিদের থানায় ঢং ঢং করে 10টা বাজল। সকলে গল্প করতে লাগলে আমি কাউকে কিছু না বলে প্ল্যাটফর্মে এলাম। দেখলাম বৃষ্টি অনেক কমেছে। বীরেন বলল, ঠাকুরদা কোথায় যান? আমি বললাম, স্বভাবের ডাকে সাড়া দিতে। তারা আবার গল্পে মত্ত হলো। আমি স্টেশনের বাইরে এসে বড় প্রাসাদের ধারে এলাম। প্রাসাদের পথ ধরে
অন্ধকারে শুক্লপক্ষের মেঘাবৃত রাত্রের সামান্য আলোতে পথ দেখে দেখে সেই সাঁকোর উদ্দেশ্যে রওনা হলাম। যে জায়গায় সাঁকোটা আছে তাকে গোঘাটা বলে। প্রাসাদের পথ ছেড়ে আবার রেলের দিকে পশ্চিম মুখে ফিরলাম। স্থানটা জনশূন্য। সামনেই একটা শান বাঁধানো ঘাটওয়ালা পুকুর। আমি সাঁকোর পাশ দিয়ে রেল লাইনের ওপর উঠলাম। উঠেই আমার সামনে উত্তর দিকে প্রায় 100 হাত দূরে সেই আলো দেখলাম। তেমনই উজ্জ্বল, তেমনই স্থির, ঠিক যেন রেলওয়ে লণ্ঠনের মতো আলো। একবার পেছনে তাকিয়ে দেখলাম স্টেশন প্ল্যাটফর্মে সারি সারি আলো জ্বলছে। আমি আমার সামনের আলোর প্রতি দৃষ্টি রেখে এগিয়ে যেতে লাগলাম। মনে একটু ভয় হলো, তবে সেটা ভূতের ভয় নয়। মনে হলো যে কোনো কলের গাড়ির গার্ড যদি আমাকে এখন এখানে দেখতে পায় তাহলে আমাকে গ্রেপ্তার করতে পারে। মনে করতে পারে আমি হয়তো ভূত সেজে সবাইকে ভয় দেখাবার চেষ্টা করছি। অথবা আমার আগে যদি কোনো অস্ত্রধারী লোক ভূত মারতে এসে কাছে লুকিয়ে থাকে এবং আমাকে দেখে যদি ভূত মনে করে গুলি চালিয়ে দেয়, তাহলেও মহাবিপদ। যখন আলোটার কাছ থেকে 20 হাত দূরে, তখন আলোটা বামে ও দক্ষিণে নড়তে লাগলো। আমি স্থির হয়ে দাঁড়িয়ে থাকলাম। মনে হলো যদি ভূত না হয়ে আলেয়া হয় তাহলে বিষাক্ত বায়ুতে আমি মারা পড়তে পারি। একবার মনে হলো ফিরে যাই, আবার ভাবলাম এতটা এসে ব্যাপারটা না দেখে ফিরে যাব, না না, সেটাও যুক্তিসঙ্গত নয়। সত্যি কথা বলতে কি, তখনও পর্যন্ত আমার মনে একটুও ভূতের ভয় হয়নি। আমি আলোর দিকে দৃষ্টি স্থির রেখে আস্তে আস্তে এগোতে লাগলাম। বোধহয় 10-12 পা এগোলেই আলো স্পর্শ করতে পারি। এমন সময় আলো অদৃশ্য হলো। যে মুহূর্তে আলো অদৃশ্য হলো সেই মুহূর্তে কেন জানি না আমার সারা শরীর কেঁপে উঠল। ঠিক সেই সময় স্পষ্ট শুনলাম সাহেব সুলভ গম্ভীর কণ্ঠে কে যেন বলল, গুড ইভিনিং বাবু। আমি মন্ত্রমুগ্ধের মতো দাঁড়িয়ে রইলাম। কাউকে দেখতে পেলাম না। সাহসে ভর করে কথা বলতে গেলাম, গলা থেকে কোনো শব্দ বেরোলো না। একটা অব্যক্ত আওয়াজ বেরোলো মাত্র। আলো বা আলোকধারী কাউকে দেখতে পেলাম না। এমন সময় আমার মনে হলো কেউ যেন আমার কাঁধে হাত দিল। তখন বৃষ্টি ধরে গেছে। অল্প অল্প ভাঙা আলোতে কেমন যেন ঘোরের মতো হয়ে আছে। কাঁধে হাতের ছোঁয়া পেয়ে পেছন ফিরে দেখি একটি মনুষ্য মূর্তি। সেই মূর্তি কীরকম সেটা কিভাবে বলবো। মেঘাচ্ছন্ন চাঁদের আলোয় যতটুকু দেখতে পেলাম তাতে মনে হলো সাহেবের মতো পোশাক পরা। হাতে কোনো লণ্ঠন তো দেখলাম না। পেছনে তাকাতেই সেই মূর্তি আমাকে আকারে ইঙ্গিতে তাকে অনুসরণ করতে বলল। যাব কিনা ভাববার সময় বা শক্তি পেলাম না। এমন সময় আবার মনে হলো যেন কেউ বলল, ফলো মি। কথাটা বাইরে থেকে এসে আমার কানে ঢুকলো নাকি আমি কল্পনা করলাম সেটাই বোঝার চেষ্টা করছিলাম, কিন্তু সত্যি বুঝতে পারলাম না। সবটাই কেমন স্বপ্নের মতো মনে হচ্ছিল, কিন্তু আমি স্পষ্ট শুনলাম কে যেন বলল, ফলো মি। তাকে অনুসরণ করা ছাড়া আমার আর কোনো উপায় ছিল না। আমার নিজের ইচ্ছা শক্তি কোথায় যেন চলে গেল। আমি যন্ত্রচালিত পুতুলের মতো তার পেছন পেছন চললাম, আর সে আমার আগে আগে যেতে লাগলো। দেখলাম হাঁটা চলার সময় তার শরীর নড়ছে না। বাইসাইকেলে করে যখন কেউ যায় তখন তার শরীর যেমন সমানভাবে এগোতে থাকে, তেমনি এই লোকটির শরীরও যেন সমানভাবে ভাসতে ভাসতে এগোতে লাগলো। তার পা যেন পৃথিবী স্পর্শ করছে না। ভালো করে দেখবার চেষ্টা করলাম, কিন্তু অন্ধকারে কিছুই দেখতে পেলাম না। গোঘাটা সাঁকোর উপর এসে সে রেল লাইন ছেড়ে নিচে নামল। আমিও তার পেছন পেছন চললাম। রেলের তারের বেড়া তাকে বাধা দিতে পারল না। সে বেড়া গলে চলে গেল। তাকে ডিঙিয়ে যেতে হলো না। যেমন সমানভাবে যাচ্ছিল তেমনই সমানভাবে যেতে লাগলো। এদিকে আমি তার দিকে দৃষ্টি স্থির রেখে তারে বাধা পেয়ে প্রায় পড়ে যাচ্ছিলাম। তারপর নিজেকে সামলে নিয়ে তারের বেড়া ডিঙিয়ে আমি পথে নামলাম। অন্ধকার ঘরের মধ্যে ধুনোর ধোঁয়া যেরকম দেখতে পাওয়া যায়, আমিও ঠিক এই মূর্তিটাকে সেরকমভাবেই দেখতে পাচ্ছিলাম। একটু চোখ স্থির রেখে তার দিকে তাকালে তার দেহের মধ্যে দিয়ে ওপারের গাছপালা বন জঙ্গল দেখতে পাওয়া যায়। আবার আর একটু ভালো করে দেখতে গেলে তা অদৃশ্য হয়ে যায়। তার শরীরটা যে ঠিক স্বচ্ছ না অস্বচ্ছ
সেটা বুঝতে পারা যায় না। তাকে অনুসরণ করতে করতে অনেকটা এগিয়ে গিয়েছি। এমন সময় একটা বিকট আওয়াজে আমি চমকে উঠলাম। তারপরেই শব্দের কারণ বুঝতে পারলাম। একটা ট্রেনের ইঞ্জিন আসছে, তারই বাঁশি বেজেছে। গাড়ি আসতে দেখে মূর্তি পেছন ফিরে দাঁড়ালো। ইঞ্জিনের আলোতে কয়েক মুহূর্তের জন্য তার মুখটা দেখলাম। সেই মুখটা যেন সাদা চক দিয়ে আঁকা। মানুষের মুখ এত সাদা হতে পারে? গাড়ি চলে গেল। আমি তাকে অনুসরণ করতে করতে সেই বাঁধা ঘাটে এসে উপস্থিত হলাম। মূর্তি আমার দিকে ফিরে খুব স্পষ্ট বাংলায় বলে উঠল, বসো হীরালাল। আমি তো অবাক আগেই হয়েছিলাম, এবার বিস্ময়ে প্রায় জ্ঞান হারাবার উপক্রম হলো। আমার নাম জানলো কি করে? ঘাটের একটা বসবার স্থান দেখিয়ে দিয়ে সে আবার আমাকে বলল, এইখানে বসো। এই বলে সে আমার কাঁধে হাত দিয়ে আমাকে বসিয়ে দিল। সে আবার বলল, তুমি খুব সাহসী, আজ তার পুরস্কার পাবে। আমি মনে করলাম অন্ধকার রাত্রে পুকুর পাড়ে নির্জন স্থানে পুরস্কার দেবার স্থান আর কাল ঠিক হয়েছে। আর পাত্রও মন্দ কি, একজন জীবন্ত বাঙালি কেরানি আর একজন মৃত সাহেব ভূত। আমার চিন্তায় বাধা দিয়ে মূর্তি বলল, আজ তুমি পুরস্কার পাবে। যা জানতে এসেছ তা জানবে। আমার পরিচয় দেব। তখন আমার মনে হলো এই একজন বাঙালি ভূত সাহেব সেজে সকলকে ভয় দেখায়, না হলে সাহেব এরকম বাংলা কথা বলতে পারে কি? মনে এই প্রশ্ন আসা মাত্র সে বলল, সাহেবের মুখে বাংলা শুনে আশ্চর্য হচ্ছ। আমাদের সময় অনেক সাহেব বেশ ভালো বাংলা জানত। আমার এক জ্ঞাতি ভাই ছিল, সে বাংলায় কবির দল করেছিল। তার নাম শোনোনি? আমি স্থিরভাবে বললাম, অ্যান্টনি ফিরিঙ্গি কবির দল শুনেছি। ওরাই কি? হ্যাঁ, সেই অ্যান্টনি আমার ভাই ছিল। আমার নাম গাস্টেভ। যখন এই রেল লাইন প্রথম খোলা হয় তখন আমি গার্ড ছিলাম। আমি বললাম, হ্যাঁ, সেরকম একটা জনরব শুনেছিলাম বটে। জনরব না, সত্যি কথা। অ্যান্টনি কবিওয়ালার বাড়ি কোথায় ছিল জানো? না। এই চন্দননগরের দক্ষিণ গরুটিতে। হ্যাঁ, এই জায়গাটাও ফরাসিদের। আমার বাড়িও এই গরুটিতে ছিল। আমাদের বাড়ির কাছে একজন বাঙালি বাবু, কোথাকার যেন জমিদার, তিনি এসে বসবাস করতে শুরু করলেন। কোথাকার জমিদার জানি না, কিন্তু আমার ভাই সেই কবিওয়ালার সঙ্গে তার খুব আলাপ ছিল। তিনি আমাদের বাড়িতে বেড়াতে আসতেন, আমিও তাঁদের বাড়িতে যেতাম। আমরা তখন বাঙালির মতো কাপড় পরতে মোটেই লজ্জা পেতাম না। এখন কিন্তু দেখতে পাই বাঙালিরাই বাঙালির পোশাক পরতে লজ্জা পায়। গ্রীষ্মকালে আমরা বাড়িতে আমাদের সাহেবি পোশাক ছেড়ে তোমাদের মতো বাঙালি কাপড় পরতাম, কিন্তু কোথাও যেতে হলে সাহেবি পোশাক পরতাম। বাঙালি বাবু যে বাড়িতে বাসা নিয়েছিলেন সে বাড়িটা গঙ্গার ওপরে। এমনকি বর্ষাকালে তার নিচেকার ঘরে জল ঢুকে পড়ত। বাড়িটা যখন খালি পড়েছিল এই বাবুরা তখনও ভাড়া নেননি। তখন আমি কতবার এই বাড়ির মধ্যে একা একা বেড়াতে যেতাম। বাবুরা আসার পর আমি সেই বাড়ির ভেতরে ঢুকিনি, কেবল একবার গেছিলাম। কিন্তু এখন মনে হয় না গেলেই ভালো হতো। একদিন জ্যৈষ্ঠ মাসের সন্ধ্যের সময় আমি গঙ্গার ধারে বেড়াচ্ছি, এমন সময় দেখলাম একটা নৌকো সেই বাবুদের বাড়ির দিকে আসছে। জ্যৈষ্ঠ মাসের দক্ষিণা বাতাসে সাদা পাল ফুলিয়ে রাজহংসীর মতো নাচতে নাচতে সেই
নৌকোটা আসছে। যখন ঘাট থেকে আন্দাজ 50 হাত মতন দূরে, তখন একটা দমকা বাতাসের জোরে হোক অথবা মাস্তুলটা পুরনো ছিল বলেই হোক, হঠাৎ মাস্তুলটা ভেঙে পড়ল আর সেই নৌকোটাও উল্টে গেল। বাবুদের ওপরের জানলা থেকে কে যেন সর্বনাশ হলো বলে চিৎকার করে উঠল। বোধহয় নৌকোয় যাদের আসার কথা ছিল তাদের বাবুদের বাড়ির স্ত্রীলোকেরা দূর থেকে দেখেছিলেন। আমি তখন বাঙালি পোশাকে ছিলাম। মুহূর্তের মধ্যে গায়ের কুর্তিটা খুলে ফেললাম। তোমাদের মতো মালকোঁচা মেরে জলে লাফিয়ে পড়লাম। নৌকোটা যেখানে ডুবে ছিল বায়ুর বেগে সেখান থেকে অনেকটা কাছে এসে পড়ল। নৌকোটা উপুর হয়ে বিরাট একটা মাছের মতো, মানে ওই তিমি মাছের মতো ভাসছিল। আমি ডুব দিয়ে নৌকোর নিচে গেলাম আর হাত বাড়িয়ে ভেতরে ঢুকে পড়লাম। এমন সময় আমার মাথায় খুব জোরে একটা কেউ মুঠো দিয়ে আঘাত করলো। বুঝতে পারলাম আরোহীরা প্রাণের জন্য ভেতরে ছটফট করছে। সঙ্গে সঙ্গে মুষ্টিবদ্ধ হাতটা ধরে টেনে বের করে আনলাম আর নৌকোর পাশ দিয়ে ভেসে উঠলাম। আসার সময় তার শরীর কিসে যেন একটা আটকে ছিল, কিন্তু খুব জোরে টেনে সেই বাধা অতিক্রম করে এনেছিলাম। উঠে দেখি একজন মাঝি নৌকোর ওপর চড়ে বসেছে, আরও 3-4 জন এদিক সেদিক সাঁতার দিচ্ছে। আশ্রয়প্রাপ্ত দাঁড়িকে পাকড়ো বলে সে অজ্ঞান লোকটিকে নৌকোর ওপর তুলতে বলে আবার আমি ডুব দিলাম, আর আবার সেই একইভাবে নৌকোর মধ্যে ঢুকে হাত যেই বাড়িয়েছি, একটা ভেজা খুব নরম রেশমের মতো একগোছা চুল আমার হাতে ঠেকল। আমি অমনি সেই চুলের গোছা ধরে বাইরে টেনে আনলাম। আমি খুব ক্লান্ত হয়ে পড়েছিলাম। ডুবে যাওয়া ওই আরোহীর মুঠির আঘাতে আমার মাথার মধ্যে খুব ব্যথা অনুভব করলাম। ভেসে ওঠা মাত্র একজন মাঝি আমাকে সাহায্য করার জন্য আমার কাছে এলো। আমি তার সাহায্যে সেই সেই মহিলাকে নৌকোর ওপরে তুললাম। মাঝি বলল ভেতরে আর কেউ নাকি ছিল না। নৌকো উল্টে পড়া থেকে এই মহিলাকে উদ্ধার করা পর্যন্ত বোধহয় 3-4 মিনিট সময় লেগেছিল। কেননা যখন ওই ডুবে যাওয়া পুরুষটিকে উদ্ধার করেছিলাম তখন সে হাত পা ছুটছিল। পরে নৌকোর ওপর উঠে অজ্ঞান হয়ে যায়। কিন্তু ওই মহিলাকে আমি অজ্ঞান অবস্থায় জল থেকে তুলেছিলাম, আমার মনে আছে। নৌকোটা ভাসতে ভাসতে পাড়ের দিকে যেতে লাগলো। এই সময় তীরে অনেক লোকজন জমে গেল। একটা নৌকো আমাদের সাহায্য করার জন্য ছুটে এলো। আমি তীরে উঠেই অজ্ঞান হয়ে গেলাম। যখন জ্ঞান ফিরে এলো তখন দেখলাম একটা অর্ধেক সাজানো ঘরে বেশ সুন্দর নরম বিছানার ওপর আমি শুয়ে আছি। মাথায় ভয়ঙ্কর ব্যথা, বুকেও এত ব্যথা যে নিঃশ্বাস ফেলতে কষ্ট হচ্ছিল। ঘরের একপাশে একটা মাটির প্রদীপ জ্বলছিল। আমি কোথায় কিছুই বুঝতে পারলাম না। আমার কাছে একজন খুব লম্বা মতো দাড়ি গোঁফওয়ালা সাহেব বসে আছেন। তাকে আগে কোথায় দেখেছি কিন্তু ঠিক মনে করতে পারলাম না। আমাকে চাইতে দেখেই
সাহেব আমার মাথার কাছে কোনো একজন লোককে উদ্দেশ্য করে বললেন, থ্যাংক গড, যাক পেশেন্ট চোখ খুলেছেন, আর কোনো বিপদ নেই। তার উচ্চারণ শুনে বুঝলাম তিনি ফরাসি, ইংরেজ নন। সঙ্গে সঙ্গে আমার মনে পড়ল ইনি চন্দননগরের ডাক্তার মারগাঁ। আমি খুব সসম্ভ্রমে বললাম, গুড ইভিনিং ডক্টর। ডাক্তার ধীরে ধীরে বললেন, গুড ইভিনিং নয়, গুড মর্নিং বলুন। তবে আপনার বেশি কথা না বলাই ভালো, এখনো আপনি অত্যন্ত দুর্বল আছেন। আমি তবুও জিজ্ঞাসা করলাম, আমি কোথায়? তিনি আবার বললেন, কোনো চিন্তা করবেন না, আপনি নিজের শুভাকাঙ্ক্ষীদের মধ্যেই আছেন। এই বলে এক চামচ ওষুধ আমার মুখে দিলেন। বোধহয় খুব কড়া সুরা জাতীয় কিছু। অনেকক্ষণ চুপ করে রইলাম। ক্রমে আস্তে আস্তে বেশ শরীরে শক্তি সঞ্চার হতে লাগলো। অন্য একটা ঘড়িতে ঢং ঢং করে 4টে বাজলো। একে একে আমার সমস্ত কথা মনে পড়ে গেল। সেই নৌকোর ডুবে যাওয়া, আরোহীদের উদ্ধার, এই সব আমার মনের মধ্যে একে একে ভেসে উঠতে লাগলো। আমি খুব ব্যস্ত হয়ে ডাক্তারকে জিজ্ঞেস করলাম, ডাক্তারবাবু, বলছি যে ওরা ভালো আছে তো? কিছু হয়নি তো ওদের? তিনি মাথা নাড়িয়ে বললেন, আপনি রেস্ট করুন, বেশি কথা বলবেন না, ওকে? আমি আস্তে আস্তে সেরে উঠলাম। ওই ডুবে যাওয়া লোকটির মুঠোর আঘাতে আমার মাথায় ব্যথা হচ্ছিল, এছাড়া আর কোনো অসুবিধে ছিল না। বলাই বাহুল্য যে আমার চিকিৎসার খরচ আমি দিতে চাইলেও বাবুরা তা দিতে দিলেন না। তারাই সমস্ত খরচ বহন করলেন। আমি ভালো হয়ে গেলাম, কিন্তু ডাক্তার সাহেব প্রত্যেক দিন বাবুদের বাড়ি আসতে লাগলেন। শুনলাম যে লোকটিকে আমি প্রথমে উদ্ধার করেছিলাম তার ঘাড়ে ভয়ঙ্কর একটা আঘাত লেগেছিল, তার চিকিৎসা চলছিল। নৌকো ডুবে যাওয়ার পর থেকে আমি বাবুদের বাড়ি প্রায় যেতাম আর ওই অসুস্থ লোকটির সংবাদ নিতাম। যারা জলে ডুবে গিয়েছিল শুনলাম তারা বাবুর জামাতা আর কন্যা। বাবুর কন্যা 2-3 দিনে বেশ সেরে উঠেছিল, কিন্তু তার জামাতার অবস্থা খুব একটা ভালো না। ডাক্তার সাহেব বলেছিলেন যে সেই ঘাড়ের আঘাতের জন্য ভাবনা বেশি। সম্ভবত জলে ডুবে যাওয়ার পর ছটফট করতে করতে নৌকোর কোনো একটা কোণার মধ্যে গিয়ে পড়েছিল। পরে যখন আমি টেনে বের করি তখন ঘাড় মুচড়িয়ে গিয়ে থাকবে হয়তো। শুনে আমার খুব কষ্ট হলো। আমি প্রাণ বাঁচাতে গিয়ে একটা প্রাণ নষ্ট করতে বসেছি। যদি অত তাড়াতাড়ি ঝাঁপিয়ে না পড়তাম তাহলে হয়তো 1-2 মিনিট পরে অন্য কারুর সাহায্যে ওই ডুবে যাওয়া নৌকো থেকে ধীরে ধীরে ওদের বের করতে পারতাম। 2-1 মিনিট জলের মধ্যে থাকলে তার প্রাণ যেত না। যদিও আমি কিন্তু ভালো উদ্দেশ্যেই তার কাঁধে আঘাত করেছিলাম, তবুও তার ফল যে এরকম বিপরীত হয়ে যাবে এই সম্ভাবনা দেখে আমার খুব খারাপ লাগলো। আমি কিছুতেই আমার মনকে প্রবোধ দিতে পারলাম না। জলে ডুবে যাওয়ার 15 দিন পরে সকালবেলা ওই বাবুদের বাড়িতে কান্নার রোলে আকাশ একেবারে ফেটে পড়ল। আমি পাগলের মতো তাদের বাড়িতে ছুটলাম। শীলতা, ভদ্রতা, সামাজিকতা সমস্ত ভুলে গিয়ে আমি একেবারে তাদের
ঘরের মধ্যে উপস্থিত হলাম। আমার মনে হলো আমি ঘাড় মুচড়িয়ে বাবুদের জামাতাকে হত্যা করেছি। ভেতরে ঢুকেছি মাত্র এমন সময় ও জগদীশ্বর কেন গিয়েছিলাম। মূর্তিকে হঠাৎ নীরব হয়ে যেতে দেখে আমি প্রশ্ন করলাম, এমন সময় কি? মূর্তি বলল, এমন সময় এক অনিন্দ সুন্দরী 18 বছর বয়সী এক যুবতী ঘরের ভেতর থেকে ছুটে এলো। সাহেব, সাহেব কেন আমাকে বাঁচালেন? এই বলেই আমার পায়ের সামনে অজ্ঞান হয়ে লুটিয়ে পড়ল। তখন সেখানে কেউ ছিল না, কিন্তু মুহূর্তের মধ্যে পরিচারিকারা এসে তাকে নিয়ে গেল। সেই একদিন সকালবেলা আমি তাকে দেখেছিলাম। সেই একদিনের এক মুহূর্ত যেন এক অনন্ত যুগ। সেই চোখের জল শূন্য, ওই চোখের উন্মাদ দৃষ্টি, বেশ আলুথালু খোলা চুল, অত সৌন্দর্য বুঝি হাস্যময়ীতেও থাকে না। আমি পাগলের মতো ছুটে তাদের বাড়ি থেকে বের হয়ে এলাম। সেদিন গরুটি ছেড়ে কলকাতায় চলে গেলাম। সেই ঘটনার 8-10 বছর পরে সেই রেল খুলল। আমার এক বাবার বন্ধু হাবড়া স্টেশনে আমার জন্য একটা চাকরি জোগাড় করে দিলেন। আমি বেশ চাকরি করতে লাগলাম, কিন্তু সেই উন্মাদ দৃষ্টি, সেই অচঞ্চল নীল চোখে, সেই দৃষ্টি এক মুহূর্তের জন্য ভুলতে পারলাম না। সেই সময় তোমাদের একজন হিন্দু সেন্ট হিন্দু বিধবার বিয়ের জন্য খুব আন্দোলন করছিলেন। আমি আবার বাধা দিয়ে বললাম, না না, আমরা তাকে সেন্ট বলি না, আমরা তাকে পণ্ডিত ও মহাত্মা বলি। এখন বলো না, কিছুদিন পরে বলবে। পরের চোখের জল দেখলে যাদের চোখে জল দেখা যায় তিনি তো সেন্ট। তোমাদের আর একজন সেন্ট এরকম হিন্দু বিধবাদের আগুনের মুখ থেকে রক্ষা করেছিলেন। যাক সে কথা। আমি যখন শুনলাম যে হিন্দু বিধবার বিয়ে হতে পারে, এ কথা হিন্দু সমাজে সবাই মেনে নিয়েছে, তখন আর একবার আনন্দে পাগল হয়ে গেলাম। সেই বাবুকে এই শুভ সংবাদ দেওয়ার জন্য আর একবার গরুটির দিকে ছুটলাম। আমার ইচ্ছে তাকে গিয়ে বলবো, মেয়ের বিয়ে দিয়ে দিন। আপনাদের সমাজ, আপনাদের ধর্মগ্রন্থ অনুমতি দিয়েছে। মনে হলো আমি যাকে বিধবা করেছি, যদি তাকে আবার সধবা হওয়ার কোনো উপায় দেখিয়ে দিতে পারি, তাহলে আমার এই যে আত্মগ্লানি তার 1000 ভাগের 1 ভাগও কমতে পারে। কিন্তু হায়, গিয়ে যা শুনলাম তাতে বুক ভেঙে গেল। জগৎ একেবারে শূন্য দেখলাম। আমি বললাম, গিয়ে কি শুনলে? গিয়ে শুনলাম স্বামীর মৃত্যুর 3 মাস পরে হতভাগিনী হিন্দু বিধবা স্বামীর কাছে যাওয়ার জন্য মাঝরাতে ছাদের উপর থেকে ভাদ্রের ভরা গাঙে ঝাঁপিয়ে পড়ে আত্মহত্যা করেছে। তারপর আর কি বলবো, চিরদিনের জন্য গরুটি ত্যাগ করলাম। কিন্তু আমি তো গরুটি ত্যাগ করলাম, সে তো আমাকে ত্যাগ করল না। সেই দিন সন্ধ্যের পর বৈদ্যবাটি স্টেশনে দাঁড়িয়ে আছি, আশেপাশে কেউ নেই। এমন সময় ওই কাছের জঙ্গল থেকে সে ছুটে এসে আমার পায়ে লুটিয়ে পড়ে বলল, সাহেব,
কেন আমাকে বাঁচালেন? আমি আমি পাগলের মতো হয়ে গেলাম। দিনের বেলা বেশ কাজকর্ম করি, কোনো রকম গোলমাল নেই, কিন্তু কিন্তু রাতে যখন তখন সেই বিধবা এসে আমার পায়ে লুটিয়ে পড়ে বলতো, কেন সাহেব আমাকে বাঁচালেন? অন্যমনস্ক হওয়ার জন্য আমার কাজে বেশি করে মনোনিবেশ করলাম। তার ফলে চাকরিতে আমার উন্নতি হলো, কিন্তু কিন্তু মনে তো শান্তি পেলাম না। আমি গার্ড হলাম, বিয়ে করিনি, করতে ইচ্ছেও হলো না। যখন কোনো স্ত্রীলোকের বিষয় চিন্তা করতাম তখনই আলু থালু ধুলি ধূসরিত ওই কালো চুলের ওই একখানি সুগৌর মুখ, অশ্রুশূন্য চোখে দীনভাবে খুব দরিদ্রভাবে আমার দিকে চেয়ে থাকতো, আর আমার প্রাণ হু হু করে চলতো। আমি যা বেতন পেতাম তার খুব অল্প নিজের খরচের জন্য রেখে বাকি অংশ কলকাতায় সেই সেন্টের কাছে পাঠাতাম। শুনেছি তিনি বিধবা বিবাহের জন্য অনেক খরচ করছিলেন। আমি তার কাছে টাকা পাঠাতাম, কিন্তু তিনি কিছুই জানতে পারতেন না কে পাঠালো সেই টাকা। এত করেও কিন্তু সেই হতভাগিনী আমাকে ছাড়ল না। রাতে তার কথা মনে পড়লেই দেখতে পেতাম কে যেন আমার পায়ের কাছে লুটিয়ে পড়ে বলছে, সাহেব কেন আমাকে বাঁচালে? একদিন সন্ধ্যের সময় আমি আমার ডিউটিতে ছিলাম, অর্থাৎ একখানা গাড়ির গার্ড থেকে বর্ধমানে যাচ্ছিলাম। চন্দননগর থেকে গাড়ি ছাড়লো। আমি আমার কামরার পাদানের ওপর দাঁড়িয়ে হাতের লণ্ঠন দুলিয়ে ইঞ্জিনের জমাদারকে ইঙ্গিত করছিলাম। এভাবে আলো নাড়তে নাড়তে কেমন যেন একটু নিজের মনে হারিয়ে গিয়েছিলাম। নিবিড় অন্ধকার রাত্রি, ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অন্ধকার আকাশের কোলে গাছগুলো যেন মিশে গিয়েছিল। হঠাৎ আমার মনে হলো ঠিক 1 বছর আগে এমনি ভাদ্র মাসের ওই বর্ষণ মুখর ওই রাতে সেই হতভাগিনী বিধবা ছাদ থেকে গঙ্গার জলে ঝাঁপিয়ে পড়েছিল। ঘটনাটা মনে হতেই আমি কেমন চমকে উঠলাম। তখন গাড়িখানা এই ডিস্ট্যান্স সিগন্যালের কাছাকাছি এসেছে। হঠাৎ দেখলাম সেই গাঢ় অন্ধকার ভেদ করে ছুটে এসে আমার পায়ে লুটিয়ে পড়ল। অন্ধকারে স্পষ্ট দেখতে পেলাম সেই নীল অচঞ্চল অশ্রুশূন্য চোখ আমার দিকে ফিরিয়ে আছে। স্পষ্ট শুনলাম সে বলে উঠল, কেন সাহেব আমাকে বাঁচালেন কেন? আমি খুব তাড়াতাড়ি যেন পাশে সরে দাঁড়াতে গেলাম, অমনি আমার পাদানি থেকে সরে গেল। আমি লণ্ঠন দোলাতে দোলাতে রেলে পড়ে গেলাম। সেই অবধি সেই থেকে আমি এখানে দাঁড়িয়ে আলো দেখাচ্ছি। আমার কর্তব্য আমি কিন্তু ভুলিনি, কিন্তু সে ঘটনা কখন হয়েছে তা জানি না। হয়তো 1,00,000 বছর, 1,00,000 যুগ, আবার হয়তো এই মুহূর্ত। এখন আমি সময়ের পরিমাণ বুঝতে পারি না। আগে যাকে অতীত বা ভবিষ্যৎ বলতাম, কিন্তু এখন আর তা নেই। এখন কেবল সেই দৃষ্টি, কেবল সেই শব্দ, সেই উন্মাদকারী, সেই হৃদয় বিদারী শব্দ। সাহেব
আমাকে বাঁচালে। গুড নাইট বাবু। আমি অভিভূত হয়ে রইলাম। একটু পরে আবার যেন অনেক দূর থেকে অতি মৃদু স্বরে কে বলল, গুড নাইট। আমার আর চলার শক্তি নেই। আমি যেন কেমন অবশ অসাড় আত্মহারা বিহ্বল হয়ে রইলাম। কতক্ষণ পরে জানি না, কারো হাতের ঠান্ডা স্পর্শে আমার চেতনা হলো। আমি চমকে বলে উঠলাম, গুড নাইট মিস্টার গুস্তাভে। এই বলে চোখ খোলা মাত্র দেখলাম একটা শেয়াল ছুটে পালিয়ে গেল। বোধহয় আমাকে মৃত মনে করে উদরপূর্তির চেষ্টায় এসেছিল। তারই ঠান্ডা নিঃশ্বাসের স্পর্শে আমি জেগে উঠেছিলাম। উঠে বসলাম। পূব দিক ফর্সা হয়েছে দেখে পুকুরের জলে মুখ ধুয়ে ধীরে ধীরে স্টেশনে গেলাম। সুখের মধ্যে রাত্রে আর বৃষ্টি হয়নি, না হলে হয়তো বৃষ্টিতে সেই অনাবৃত ঘাটে বসে ভিজতাম। স্টেশনে গিয়ে দেখলাম মেসের বাবুরা কেউ নেই। টিকিটবাবু বললেন যে প্রথমে তারা আমাকে দেখতে না পেয়ে মনে করেছিল আমি ভূত ধরতে গেছি, কিন্তু যখন দেখলো ভূত আলো নিভিয়েছে তখন তারা সিদ্ধান্ত করলো যে আমি রাত্রে চন্দননগরে কোনো আত্মীয়ের বাড়িতে চলে গেছি। সুতরাং অন্ধকার রাত্রে অচেনা জায়গায় আমার খোঁজ করা তারা যুক্তিসঙ্গত মনে করেনি। সেই জন্যই তারা আর কোথাও না গিয়ে ওয়েটিং রুমে ঘুমোচ্ছে। আমি তাদের ঘুম ভাঙিয়ে সকালের ট্রেনে বাসায় ফিরলাম। আজ কাহনে শুনলেন যোগেন্দ্র কুমার চট্টোপাধ্যায় রচিত গল্প গার্ড ভূত। যদি গল্প ভালো লাগে তাহলে গল্পতে একটা লাইক এবং কাহনে একটা সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করবেন প্লিজ। গার্ড ভূতের চরিত্রে সোমক, ডক্টর মার্গা সুদীপ্ত, স্টেশন মাস্টার অভিষেক, সনত কুমার অরিজিৎ, প্রভাস কুমার তমজিৎ, বিধবা মেয়ের ভূমিকায় অপরূপা, সম্পাদনা কথা, গল্প পাঠে আবহ ও সমগ্র পরিচালনা আমি আর জে অর্ণব। গল্প কেমন লাগলো যদি কমেন্টে জানান তাহলে খুব ভালো লাগবে। আগামী সপ্তাহে আরও একটি দুর্দান্ত গল্প নিয়ে ফিরবে কাহন।